বিধবা মা ও মেয়ের সাথে যেভাবে কাজ করল সৎ ছেলে গল্পটির সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই গল্পটি শোনার আগে হাতের কাছে টিস্যু রাখুন। আমার নাম রূপা। আমি এক ছোট শহরের বাসিন্দা। আমার মেয়ের নাম অনন্যা, বয়স 16 বছর। কয়েক বছর আগে আমি বিধবা হয়ে পড়ি, আর তখন আমার বাবা মা আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দেন। তারা চায় আমি একজন ব্যক্তির সাথে সংসার শুরু করি যার নাম তুষার। তুষারের আগের পক্ষের একটি ছেলে ছিল, নাম দেব। বিয়ের পর অনন্যা ও দেব এক ঘরেই থাকত। তখন তেমন কিছু মনে হয়নি, কিন্তু যত দিন যেতে লাগল আমি অনুভব করতে শুরু করলাম কিছু একটা ঠিক নেই। অনন্যা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, আর আমার মনে সন্দেহ বাড়ছিল। একদিন খুব ভোরে আমি ঘুম থেকে উঠে দেব ও অনন্যার ঘরের দিকে যাই। দরজা খোলা দেখে ভিতরে উকি দিই। আমি হতবাক হয়ে দেখি তারা দুজন এমনভাবে বসে আছে যেন একে অপরের প্রতি একান্তে আগ্রহী। আমার মনে ধাক্কা লাগে। আমি কি বলব বুঝতে পারি না। শুধু মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসি। স্রষ্টার কাছে প্রার্থনা করি যেন আর কোনো মায়ের সামনে এমন দৃশ্য না আসে। অনন্যার জন্মের সময় আমি ছিলাম মাত্র 15 বছরের একটি মেয়ে। আমার বাবা মা তখন তাদের প্রথম নাতি চেয়েছিলেন। কিন্তু অনন্যার জন্মের পর বাবার মন খারাপ হয়ে যায়। তিনি সবসময় একটি ছেলে সন্তান চেয়েছিলেন এবং আমি তাদের আশা পূরণ করতে পারিনি। আমার প্রথম স্বামী ছিলেন একজন স্কুল শিক্ষক। আমরা সুখে সংসার করছিলাম, কিন্তু হঠাৎ একদিন স্কুল থেকে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। শ্বশুর-শাশুড়ি আমাকে দায়ী করে তাদের বাড়ি থেকে বের করে দেন। আমি চুপচাপ আমার মা-বাবার বাড়িতে ফিরে আসি। সেখানেই আমি অনন্যাকে নিয়ে কঠিন জীবনযাপন করতে থাকি। কিছুদিন পর মা-বাবা আবার আমার বিয়ে ঠিক করেন। এবার তুষার নামের একজন বিধুর সাথে, যার একটি ছেলে ছিল, দেব। দেবের বয়স 14 বছর। আমাদের দুজনের জীবনের গল্প একই রকম ছিল, তাই বিয়েটা সহজেই হয়ে যায়। নতুন সংসার শুরু হয়। অনন্যা ও দেব একসাথে খেলতে ও মজা করতে শুরু করে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, আর আমার কাছে মনে হয়েছিল সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু দিন যেতে থাকে, আর অনন্যার শরীর ক্রমশ খারাপ হতে থাকে। তার মধ্যে এক অদ্ভুত দুর্বলতা দেখি। আমি ডাক্তার দেখাই, কিন্তু কোনো বিশেষ কারণ খুঁজে পাওয়া যায় না। একদিন সকালে আমি হঠাৎ ঘুম থেকে উঠে অনন্যাকে দেখি। সে অচেতন হয়ে পড়ে আছে। আমি আতঙ্কিত হয়ে দেবকে ডাকতে বলি, দ্রুত ডাক্তার ডেকে আনো। দেব ছুটে যায়, আর আমি অনন্যার পাশে বসে তার হাত ধরে থাকি। ডাক্তার এসে জানায় অনন্যার শরীরে রক্তের অভাব হয়েছে এবং তাকে বিশ্রাম নিতে হবে। ডাক্তার বলেন এখন ভারী কাজ করতে দেবেন না, তাকে পুষ্টিকর খাবার দিন। অনন্যার জ্ঞান ফেরার পর আমি তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে তোর? অনন্যা বলে, মা, জানি না, মাথাটা ঘুরে গেল হঠাৎ। আমি তাকে বলি, তুমি বিশ্রাম নাও, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। রান্নাঘরে গিয়ে খাবার বানাই, কিন্তু যখন ফিরে আসি দেখি অনন্যা বিছানায় নেই। ঘরের বাইরে তাকিয়ে দেখি সে চাদরটা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমি বলি, এখন বিশ্রাম নাও, বাইরে যাওয়ার দরকার নেই, কিন্তু সে আমার কথা শুনে না, চাদরটা মাটি থেকে তুলে নিয়ে শুকাতে থাকে। আমি ভাবতে থাকি সে কি কিছু লুকাতে চায়। এখন আমার মনে আরও সন্দেহ বাড়ে। অনন্যা আর দেবের মধ্যে কি এমন কিছু চলছে যা আমি জানি না? আমি ঠিক করি এবার এই রহস্যের শেষ পর্যন্ত যাব। আমি জানতেই হবে তাদের মধ্যে আসলে কি ঘটছে। অনন্যার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল, আর আমার সন্দেহ তীব্র হতে লাগল। দেব ও অনন্যার আচরণে এমন কিছু ছিল যা বোঝা যাচ্ছিল না, কিন্তু তাতে কিছু একটা লুকিয়েছিল। আমি তাদের ঘরে নজর রাখতে শুরু করি। একদিন রাতে আমি দেখতে পাই দেব চুপি চুপি অনন্যার ঘরে ঢুকে যাচ্ছে। আমি তাদের কথা শোনার জন্য দরজার পাশে দাঁড়িয়ে থাকি। তাদের মধ্যে একটি অস্পষ্ট কথোপকথন হয়, এবং আমি কিছু শব্দ শুনি যা আমাকে আরও চিন্তিত করে তোলে। দেব বলে, আমাদের এভাবে দেখা করা ঠিক নয়। যদি মা জেনে যায়। আমি ধাক্কা খেয়ে পিছিয়ে আসি। আমার মনের ভেতরটা কাঁপতে থাকে। দেবের কথা শুনে আমার সন্দেহ আরও গভীর হয়। তবে আমি ঠিক করি সরাসরি কিছু বলার আগে আমি পুরো ঘটনা জানতে চাই। আমি চাই না কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আবার সমস্যায় পড়ি। পরের দিন সকালে আমি অনন্যার ঘরে ঢুকে তার সঙ্গে কথা বলি। অনন্যা, তোর শরীর কেন এভাবে খারাপ হচ্ছে? তুই কি কিছু লুকাচ্ছিস? সে চোখ নামিয়ে বলে, না মা, কিছু নয়, আমি ঠিক আছি। অনন্যা মিথ্যা বলছে, এটা আমি বুঝতে পারি, কিন্তু আমি কিছু বলতে পারি না। আমি চাই সে নিজে থেকে আমাকে বলুক। আমি ঠিক করি আমি তার উপর নজর রাখব।
রাতের সময় আমি তাকে একা ছাড়তে চাই না। আমি তার ঘরের দরজার বাইরে বসে থাকি, যেন সে কোথাও যেতে না পারে। কিন্তু কিছুদিন পর, এক রাতে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি অনন্যা ঘরে নেই। আমি আতঙ্কিত হয়ে উঠি। দেবের ঘরে গিয়ে দেখি সেও নেই। আমি চারপাশ খুঁজতে থাকি। বাড়ির পিছনের দিকে যেতেই দেখি অনন্যা ও দেব পুরনো আমগাছটার নিচে বসে আছে। তাদের মুখে এক অদ্ভুত গম্ভীরতা। আমি দৌড়ে গিয়ে তাদের মুখোমুখি দাঁড়াই। তোমরা এখানে কি করছ? আমার প্রশ্নে তারা চমকে ওঠে। অনন্যা কিছু বলতে গিয়ে থেমে যায়। দেবও মাথা নিচু করে থাকে। আমি রাগে ফেটে পড়ি, তোমরা এমন কি করছ যা আমাকে লুকাচ্ছ? অনন্যা অবশেষে মুখ খোলে, মা, এটা কিছু নয়। আমরা শুধু কথা বলছিলাম, কিন্তু আমি বুঝতে পারি তার কথা সত্য নয়। আমি রাগের মাথায় বলি, আমার কাছে কিছু লুকাবি না। আমি সব জানব। তারপর আমি বুঝতে পারি ওদের এমন কিছু ঘটছে যা আমি বাইরে থেকে বুঝতে পারছি না। আমি ঠিক করি আমি এবার দেবের সঙ্গে সরাসরি কথা বলবো। পরের দিন সকালে আমি দেবকে একা পাই। তাকে ডেকে বলি, দেব, তোমাদের মধ্যে কি চলছে আমাকে সব খুলে বলো। দেব কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, মা, আমি কিছু বলতে পারব না। অনন্যা চায় না আমি কিছু বলি, কি তার কথা শুনে আমি হতাশ হয়ে পড়ি। আমি জানি এখনই আমাকে কিছু করতে হবে। রাতের বেলা আমি আবারও তাদের পিছু নিই। এবার আমি খুঁজে বের করার চেষ্টা করি আসলে কি হচ্ছে। এই বাড়ির কোনো এক কোণায় হয়তো এমন কিছু লুকানো আছে যা তাদের এই আচরণের জন্য দায়ী। রাত গভীর হতে থাকে আর আমি ধীরে ধীরে পা টিপে টিপে ওদের পিছু নিই। আমি লক্ষ্য করি দেব এবং অনন্যা চুপি চুপি বাড়ির পিছনের পুরনো দালানের দিকে যাচ্ছে। আমি মনে মনে ভাবি, এই সময় তারা ওখানে কি করছে। বাড়ির দালানটি বহু পুরনো এবং বহুদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। আমি তাদের পেছনে পেছনে ধীরে ধীরে এগিয়ে যাই। দালানের ভেতরে প্রবেশের সময় আমি দেখতে পাই ভেতরে অনেক পুরনো ফার্নিচার, ধুলো জমা জানালা এবং দেওয়ালে পুরনো ছবি ঝুলছে। তারা এক কোণে গিয়ে বসে পড়ে। দেব পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করে। আমার কৌতূহল বাড়তে থাকে। আমি একটু কাছ থেকে তাদের কথা শোনার চেষ্টা করি। অনন্যা, আমরা এটাকে আর কতদিন গোপন রাখব? দেব বলে। এটা ঠিক নয়। অনন্যা উত্তর দেয়, আমরা যে সম্পর্কটা তৈরি করেছি সেটা আমরা লুকাতে পারব না। কিন্তু যদি মা জানতে পারেন, তিনি আমাদের কখনোই মেনে নেবেন না। আমার মনে ধাক্কা লাগে। আমি তখন বুঝতে পারি ওদের মধ্যে কোনো গভীর সম্পর্ক গড়ে উঠেছে যা আমি কল্পনাও করতে পারিনি। আমি হতবাক হয়ে পড়ি। আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি আর দালানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না। আমি দ্রুত সরে যাই, কিন্তু সরে যাওয়ার সময় পায়ের নিচে একটা পুরনো কাঠ ভেঙে শব্দ হয়ে যায়। দেব এবং অনন্যা আমার দিকেই তাকিয়ে ফেলে। আমি বুঝতে পারি আমার গোপনে তাদের অনুসরণ করা ধরা পড়ে গেছে। দেব আমার দিকে তাকিয়ে বলে, মা, তুমি এখানে কি করছ? আমি কোনো উত্তর দিতে পারি না। অনন্যার চোখে আমি এক ধরনের অস্বস্তি দেখতে পাই। আমি নিজেকে সামলে বলি, আমি তো তোমাদের খুঁজতে এসেছিলাম। এত রাতে এখানে কি করছিলে তোমরা? দেব কোনো উত্তর দেয় না। অনন্যা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকায়। তাদের আচরণ দেখে আমি এবার ঠিক করি এই রহস্যের আসল সত্যটা খুঁজে বের করতে হবে। আমি ঘরে ফিরে এসে আমার পুরনো ডায়েরি খুঁজি, যেখানে আমার প্রথম স্বামীর মৃত্যুর ঘটনা লেখা ছিল। পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে আমি এক সময় দেখি আমার প্রথম স্বামীর মৃত্যুর পর তার সঙ্গে যুক্ত কিছু রহস্যময় কাগজপত্র হারিয়ে গিয়েছিল। কাগজগুলো ছিল তার পারিবারিক সম্পত্তি সংক্রান্ত। আমি ভাবতে থাকি এই পুরনো দালান আর আমার প্রথম স্বামীর কাগজপত্রের মধ্যে কোনো সংযোগ আছে কিনা। হয়তো দেব এবং অনন্যা সেই কাগজপত্র নিয়ে কিছু জানে, আর সেই কারণেই তারা এত রাতে দালানে যাচ্ছে। আমার মনে হয় হয়তো দেবের বাবার সঙ্গে এই রহস্যের কোনো যোগসূত্র রয়েছে যা সে জানে এবং আমাকে জানাতে চাইছে না। পরের দিন আমি আবার দালানে যাই, কিন্তু এবার একা। আমি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। একটা পুরনো টেবিলের পেছনে একটা ছোট্ট কেস খুঁজে পাই। কেসটি খুলতেই আমি অবাক হয়ে যাই, ভেতরে একটি চিঠি রয়েছে। চিঠিটি আমার প্রথম স্বামীর হাতে লেখা। তিনি লিখেছেন, রূপা, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই দালানে লুকানো সব কিছু খুঁজে নিও। আমি চিঠিটি হাতে নিয়ে আরও হতবাক হয়ে যাই। এতদিন পর আমি বুঝতে পারছি আমার প্রথম স্বামীর মৃত্যুর পেছনে আরও বড় কোনো রহস্য আছে। কিন্তু এই দালান আর তার সঙ্গে দেব এবং অনন্যার সম্পর্ক কিভাবে জড়িত সেটা এখনও পরিষ্কার নয়। চিঠিটি হাতে নিয়ে আমি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ি। আমার প্রথম স্বামীর মৃত্যুর পেছনে যদি সত্যিই কোনো রহস্য থাকে,
তবে তা আমাকে বের করতেই হবে। আমি ঠিক করি এই চিঠির সূত্র ধরে আরও খোঁজ করতে হবে। কিন্তু দেব এবং অনন্যা কেন এমনভাবে গোপনে মিলে কাজ করছে, এটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। পরের দিন আমি দেবের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজি। আমি তাকে ডেকে বলি, দেব, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি কি জানো এই দালানের মধ্যে কিছু লুকানো আছে? দেব কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক ধরনের দ্বিধা দেখতে পাই। সে বলে, মা, তুমি যা ভাবছ তা সত্যি হতে পারে। কিন্তু আমিও অনন্যা, আমরা কিছু লুকানোর চেষ্টা করছি না। আমরা চাই না তুমি এই সত্য জানো, কারণ এতে তুমি কষ্ট পেতে পারো। আমি ধাক্কা খেয়ে বলি, কোন সত্য? তোমরা কিছু জানো, তাই না? দেব আর কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি হতাশ হয়ে পড়ি, কিন্তু ঠিক করি আমি এভাবে থামব না। সেদিন রাতে আমি দালানে ফিরে যাই, কিন্তু এবার আমি আরও গভীরভাবে খোঁজ করতে চাই। একটি পুরনো আলমারির পাশে একটি লুকানো দরজা খুঁজে পাই। দরজাটি ছোট এবং তার উপরে ধুলো জমে আছে। আমি সেটি খুলে দেখি, ভেতরে একটা সিঁড়ি নেমে যাচ্ছে। আমি মনে মনে সাহস সঞ্চয় করে সিঁড়ি দিয়ে নিচে নামি। নিচে গিয়ে দেখি একটি ছোট্ট ঘর। ঘরের ভেতরে অনেক পুরনো বই, খাতাপত্র এবং কিছু পারিবারিক ছবি রাখা রয়েছে। আমি একটি ছবি হাতে নিই। সেটি আমার প্রথম স্বামী এবং তার ছোটবেলার ছবি। কিন্তু ছবি দেখে আমি চমকে যাই, ছবির একপাশে আরও একটি ছেলে দাঁড়িয়ে আছে, যাকে আমি চিনি না। সে আমার স্বামীর খুব কাছাকাছি। তাদের চেহারার মিলও বেশ চোখে পড়ে। ছবির পেছনে লেখা আছে, ভাইজেদের সাথেই সব সময় উ। আমি হঠাৎ ভাবতে শুরু করি, আমার প্রথম স্বামীর কোনো ভাই ছিল কিনা। আমি তো কোনোদিন শুনিনি। কিন্তু এই ছবিতে ভাইয়ের কথা বলা হয়েছে। আমি পুরনো কাগজপত্র ঘাঁটতে থাকি। তার মধ্যে একটি পত্র পাই, যেটি সম্ভবত আমার প্রথম স্বামীর ভাইয়ের লেখা। চিঠিতে লেখা আছে, ভাই, আমাদের সম্পর্ক গোপন রাখতে হবে। আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বড়রা যা বলছে তা ঠিক নয়। যদি কিছু ঘটে যায়, তুমি রূপাকে সব বলবে। আমার মাথায় ঝড় বয়ে যায়। তাহলে আমার প্রথম স্বামীর ভাই ছিল, এবং তিনি তার সম্পত্তি সংক্রান্ত কিছু গোপনীয়তা লুকিয়ে রাখছিলেন। আমার মনে পড়ে, দেবের বাবা যখন আমার সঙ্গে বিয়ে করেন, তখন তিনি খুব একটা পারিবারিক বিষয় নিয়ে কথা বলতেন না। তার আচরণও সবসময় কিছুটা দূরত্ব বজায় রেখে চলত। এই সময় আমি ভাবতে থাকি, হয়তো দেব আমার প্রথম স্বামীর ভাইয়ের সন্তান। আমি এই ঘটনাগুলো মিলিয়ে দেখি, দেব হয়তো এই সত্য জানে। পরের দিন সকালে আমি দেবকে আবার ডেকে বলি, দেব, তুমি কি জানো, তোমার বাবা আর আমার প্রথম স্বামী ভাই ছিলেন? দেবের চোখে আমি চিন্তার ছায়া দেখতে পাই। সে অবশেষে বলে, হ্যাঁ মা, আমি এটা জানতাম। কিন্তু বাবা কখনোই চায়নি এই সত্য জানানো হোক। তিনি বলতেন, এটা পারিবারিক গোপনীয়তা। আমার মনে ভয় ঢোকে। আমি জিজ্ঞেস করি, কেন? কেন তোমার বাবা এই গোপনীয়তা রাখতে চেয়েছিলেন? দেব চুপ করে থাকে, তারপর বলে, কারণ আমাদের পরিবারের সম্পত্তি নিয়ে একসময় বড় বিপদ এসেছিল। আমার বাবা চেয়েছিলেন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, কিন্তু তোমার প্রথম স্বামী রাজি হননি। তার মৃত্যুর পেছনে হয়তো সেই সম্পত্তির ব্যাপারটাই ছিল। আমি এবার সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারি। আমার প্রথম স্বামীর মৃত্যুর পেছনে হয়তো এই সম্পত্তির জটিলতা লুকিয়ে আছে। দেব ও অনন্যা সেই জটিলতা থেকে আমাকে রক্ষা করতে চেয়েছিল। আমি এবার ঠিক করি, এই রহস্যের আসল সত্য বের করতেই হবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেবের কথাগুলো মাথায় ঘুরিয়ে দেখতে থাকি। আমার প্রথম স্বামী আর দেবের বাবার মধ্যে সম্পত্তির বিরোধ ছিল, আর সেই কারণেই আমার প্রথম স্বামীর মৃত্যু ঘটেছিল। এটা ভেবে আমার মন অশান্ত হয়ে ওঠে। আমার বিশ্বাস হয় আরও কিছু লুকিয়ে আছে যা আমাকে জানা দরকার। আমি ঠিক করি আমার প্রথম স্বামীর সেই পুরনো চিঠিগুলো পড়তে হবে, যেগুলো আমি অনেক দিন আগে গোপনে রেখেছিলাম। পরের দিন সকালে আমি আমার পুরনো আলমারি থেকে সেই চিঠিগুলো বের করি। চিঠিগুলোতে আমার প্রথম স্বামীর ব্যবসা এবং সম্পত্তি সংক্রান্ত অনেক কিছু লেখা ছিল। আমি একটি চিঠিতে দেখতে পাই, তিনি একজন নতুন ব্যবসায়িক অংশীদারের কথা বলেছিলেন, যিনি তাকে আর্থিক সাহায্য করেছিলেন। কিন্তু সেই অংশীদারের নাম স্পষ্টভাবে উল্লেখ ছিল না। তবে অংশীদার সম্পর্কে কিছু সংকেত ছিল, একটি নীল রঙের ফুল তার পছন্দের প্রতীক। আমি চিঠিটি ধরে ভাবতে থাকি। নীল ফুলের কথা মনে হতেই আমার মনে পড়ে, দেবের বাবার অফিসে একটি নীল রঙের ফুলের চিত্র ঝুলছে। আমি অবাক হয়ে যাই। তাহলে কি দেবের বাবাই সেই অংশীদার ছিলেন? আমি পরের রাতে দেব এবং অনন্যার ঘরের সামনে দাঁড়াই এবং তাদের কথাবার্তা শুনতে চেষ্টা করি। দেব বলছিল, অনন্যা, আমরা এভাবে চালিয়ে যেতে পারব না। মা সবকিছু জেনে যাবে।
আমাদের যা বলার ছিল সেটা বলতে হবে। অনন্যা বলে, কিন্তু আমরা যদি তাকে এখনই বলে ফেলি তাহলে তিনি আমাদের মেনে নেবেন না। তিনি কখনোই ভাবতে পারবেন না যে আমরা একে অপরকে পছন্দ করি। গিয়ে আমার হৃদয় ধুকপুক করতে থাকে। তাহলে কি তারা আমাকে আড়ালে রেখে নিজেদের মধ্যে এমন কিছু সম্পর্ক গড়ে তুলেছে যা আমি অনুমানও করিনি? আমি আর অপেক্ষা করতে পারি না। দরজা ধাক্কা দিয়ে খুলে দিই। আমি রাগী চোখে বলি, তোমরা কি লুকাচ্ছ? আমাকে সব বলো। দেবের মুখ ফ্যাকাশে হয়ে যায়। অনন্যা ভয়ে কেঁপে ওঠে। দেব বলে, মা, দয়া করে শান্ত হও। আমরা তোমাকে আঘাত দিতে চাইনি। গিয়ে আমি চিৎকার করে বলি, আঘাত দিতে চাওনি? তাহলে এভাবে গোপনে কাজ করছিলে কেন? দেব আমাকে বসিয়ে বলার চেষ্টা করে। মা, তুমি যা ভাবছ তা নয়। আমরা সত্যিই কিছু লুকাচ্ছি, কিন্তু সেটা তোমাকে আঘাত দেওয়ার জন্য নয়। আমরা আসলে তোমার জন্যই এটা করছি। আমি অবাক হয়ে বলি, কি করছো তোমরা? দেব দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবা, অর্থাৎ তোমার দ্বিতীয় স্বামী, আসলে আমার চাচা। আমার আসল বাবা তোমার প্রথম স্বামী ছিলেন। তার মৃত্যুর পর চাচা আমাকে তোমার কাছে নিয়ে আসেন, যেন আমি তোমার সন্তানের মতো বড় হতে পারি। কিন্তু তিনি কখনো চাচ্ছেন না তুমি এটা জানতে পারো। কারণ তিনি মনে করতেন তুমি সত্য জানলে তাকে কখনোই মেনে নেবে না। আগে আমি স্তব্ধ হয়ে যাই। আমার হাত পা কাঁপতে থাকে। আমি জিজ্ঞেস করি, কিন্তু তুমি আর অনন্যা? অনন্যা চোখ নামিয়ে বলে, আমরা ভাইবোন নই। আমরা আসলে দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্কে জড়িত। কিন্তু তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা কিভাবে সামলাবো সেটা বুঝতে পারছিলাম না। আগে সবকিছু পরিষ্কার হয়ে যায়। দেব আমার প্রথম স্বামীর সন্তান, আর অনন্যার সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু আমার প্রথম স্বামীর মৃত্যুর আসল কারণ এবং দেবের বাবার ভূমিকা জানতে হলে আমাকে আরও গভীরে খুঁজতে হবে। আমি ঠিক করি, এবার দেবের বাবার সঙ্গে সরাসরি কথা বলব এবং এই রহস্যের আসল সত্য খুঁজে বের করব। আমার দ্বিতীয় স্বামীর মুখোমুখি হয়ে আমি তাকে প্রশ্ন করব, কেন আমার প্রথম স্বামীকে হারাতে হয়েছে এবং কেন তিনি আমাকে এতদিন অন্ধকারে রেখেছিলেন। পরের দিন সকালে আমি সাহস নিয়ে দেবের বাবার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিই। আমার মনে একটাই প্রশ্ন, কেন তিনি আমাকে এতদিন অন্ধকারে রেখেছেন? আমি তাকে ছাড়ব না। আমি জানতেই হবে কেন আমার প্রথম স্বামীর মৃত্যু ঘটেছিল, আর দেবের বাবার সঙ্গে তার সম্পত্তির বিষয় নিয়ে আসলেই কি ঘটেছিল। বিকেলে আমি দেবের বাবার ঘরে ঢুকি। তার মুখে একটি নির্লিপ্ত ভাব, কিন্তু তার চোখের ভেতরে একটা উদ্বেগ লুকিয়ে আছে। আমি তার সামনে গিয়ে সরাসরি বলি, আমি সবকিছু জানি। দেব আমার প্রথম স্বামীর সন্তান, তাই না? সে প্রথমে চুপ করে থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, তুমি ঠিকই জানো। দেব তোমার প্রথম স্বামীর ছেলে। আমি ওকে তোমার কাছে নিয়ে এসেছিলাম যাতে তুমি ওকে নিজের সন্তানের মতো করে মানুষ করো। আমি জিজ্ঞেস করি, কিন্তু আমার প্রথম স্বামীর মৃত্যু? তার পেছনে কি তুমি ছিলে? দেবের বাবা, যার আসল নাম ছিল অমিত, মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে বলে, আমি একাই দায়ী নই। তোমার স্বামীর এবং আমার মধ্যে সম্পত্তি নিয়ে বড় একটা বিরোধ ছিল। আমরা একই পরিবারে থাকলেও পারিবারিক সম্পত্তি নিয়ে আমাদের মাঝে অনেক ঝামেলা হয়েছিল। তোমার স্বামী, মানে আমার ভাই, চেয়েছিল সব সম্পত্তি তার নামে থাকবে। কিন্তু আমি চাইছিলাম আমরা দুজনে সমানভাবে ভাগ করব। আমি অবাক হয়ে বলি, কিন্তু তাই বলে তুমি তাকে হত্যা করলে? অমিত আমার দিকে তাকিয়ে বলে, না, আমি তাকে হত্যা করিনি। কিন্তু সে যখন তার শর্ত নিয়ে আমার উপর চাপ সৃষ্টি করছিল, তখন একদিন আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সেই সময় সে হঠাৎ রাস্তায় বেরিয়ে পড়ে এবং সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমি বুঝতে পারি তার মৃত্যুর জন্য আমি কোনোভাবে দায়ী। আমি তার মৃত্যুর দিন থেকে প্রতিজ্ঞা করি আমি তার সন্তানের যত্ন নেব। তাই আমি দেবকে তোমার কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম তুমি কখনোই জানতে পারো না, যাতে আমাদের পরিবারের মধ্যে আরও কোনো বিভাজন না ঘটে। আমার চোখে পানি চলে আসে। এতদিন ধরে আমি যে সত্য জানার চেষ্টা করছিলাম তা অবশেষে আমার সামনে পরিষ্কার হয়ে যায়। অমিত তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করেছিল এবং সেই দোষমুক্তির চেষ্টায় সে দেবকে আমার কাছে নিয়ে আসে। কিন্তু তার এই গোপনীয়তা আমাদের জীবনে অনেক অশান্তি এনে দিয়েছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই এবং বলি, তুমি এতদিন ধরে আমাকে অন্ধকারে রেখেছিলে, কিন্তু এখন সত্য জানার পর আমি দেবকে আমার নিজের সন্তান হিসেবেই মেনে নেব। তুমি যা করেছ তা হয়তো ভুল ছিল, কিন্তু এখন আমাদের সম্পর্কগুলো আর লুকিয়ে রাখা ঠিক হবে না। অমিত সম্মতি জানায়, তুমি ঠিক বলেছ রূপা। সত্য জানার সময় এসেছে। আমি দেবকে এবং তোমাকে আরও আঘাত দিতে চাই না।
আমরা একসঙ্গে মিলে আমাদের নতুন জীবন শুরু করব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাও।